আজকের আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থের ধারণাটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাই আমরা আজ এই আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থ কতটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, এই জাতীয় স্বার্থ বলতে আমরা কি বুঝি ইত্যাদি সম্পর্কে মোটামুটি একটা আলোচনা করব। তো পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি নির্ধারণে আমরা জানি যে জাতীয় স্বার্থ আজকের দিনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যে কোনো দেশেরই পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্যই হলো জাতীয় স্বার্থ পূরণ। কোনো রাষ্ট্রই তার নিজ স্বার্থের কথা না ভেবে কিন্তু পররাষ্ট্রনীতি নির্ধারণ করে না। জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে কোনো দেশ তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করেছে এরকম ঘটনা কিন্তু বিরল। আর যদি ঘটেও থাকে তাহলে সে দেশের নীতি নির্ধারকদের দেশদ্রোহিতার দায়ে কিন্তু অভিযুক্ত করা যেতেই পারে। তাই আমরা বলবো প্রত্যেক রাষ্ট্রেরই রাষ্ট্রনায়করা পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই জাতীয় স্বার্থকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং আজও করছে। তাই পররাষ্ট্রনীতি নির্ধারণে এই জাতীয় স্বার্থের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে জোসেফ ফ্রাঙ্কেল মন্তব্য করেছেন যে জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রধান ধারণা। মর্গেনথাউ বলেছেন, যতদিন পর্যন্ত পৃথিবী রাজনৈতিকভাবে সংগঠিত বিভিন্ন জাতি রাষ্ট্রে বিভক্ত থাকবে ততদিন পর্যন্ত জাতীয় স্বার্থের ধারণাই বিশ্ব রাজনীতির শেষ কথা বলবে। তো যাই হোক না কেন, এই জাতীয় স্বার্থের সংজ্ঞা সম্পর্কে কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন মতামত পোষণ করেছেন। অধ্যাপক ফ্রাঙ্কেলের মতে জাতীয় স্বার্থ হল জাতীয় মূল্যবোধের সমষ্টি, সাম টোটাল অফ অল দ্য ন্যাশনাল ভ্যালুজ। আবার হার্টম্যান তার রিলেশনস অফ নেশনস গ্রন্থে মন্তব্য করেছেন, জাতীয় স্বার্থ হল বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা যা সার্বভৌম রাষ্ট্র অর্জন করতে চায়। বিভিন্ন রাষ্ট্রের আকাঙ্ক্ষা বা চাহিদা সেগুলো কিন্তু এক নয়, তাই জাতীয় স্বার্থও কিন্তু এক নয়। আবার সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতীয় স্বার্থও কিন্তু পরিবর্তিত হয়ে যায়। কোনো রাষ্ট্রই তার ন্যূনতম স্বার্থ ত্যাগ করতে রাজি থাকে না, ফলে যুদ্ধ কখনো কখনো অনিবার্য হয়ে পড়ে। অর্থাৎ এই জাতীয় স্বার্থ কোনো রাষ্ট্রই তার ন্যূনতম যে স্বার্থ সেই রাষ্ট্র যখন ত্যাগ করতে চায় না, ঠিক সেই সময় অনেক সময় আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধটা কিন্তু অনিবার্য হয়ে পড়ে বলেই হার্টম্যান মন্তব্য করেছেন। তো যাই হোক, এ প্রসঙ্গে ফার্নিস ও স্নাইডার নামে দুজন রাষ্ট্রবিজ্ঞানী তারা বলেন যে প্রত্যেক জাতিরই কিছু মৌলিক প্রয়োজনীয়তা ও আশা আকাঙ্ক্ষা থাকে, যেগুলি নীতি নির্ধারণকারীগণ তাদের কাজের মধ্য দিয়ে সংরক্ষণ তথা পরিবর্ধন করতে চান। ওই সব জাতীয় প্রয়োজনীয়তা ও আশা আকাঙ্ক্ষাই হলো কিন্তু জাতীয় স্বার্থ। আবার পল সিবিওরি বলেছেন তার পাওয়ার, ফ্রিডম এবং ডিপ্লোমেসি নামক গ্রন্থে, আমি আবার বলছি, পল সিবিওরি উনি বলেছেন তার পাওয়ার, ফ্রিডম এবং ডিপ্লোমেসি নামক গ্রন্থে জাতীয় স্বার্থের ধারণা দুটি ভাবে কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে। প্রথমত, আদর্শ স্থাপনকারী নরমেটিভ অর্থে জাতীয় স্বার্থ কয়েকটি উচ্চ আদর্শের সমষ্টি। দ্বিতীয়ত, বর্ণাত্মক অর্থে জাতীয় স্বার্থ বলতে সেই সব উদ্দেশ্যের সমষ্টিকে বোঝায় যা প্রতিটি রাষ্ট্র তার প্রতিনিধিদের মাধ্যমে নিরন্তর অনুসরণ করে। তো জাতীয় স্বার্থ সম্পর্কে এই সমস্ত আলোচনাগুলোর পরিপ্রেক্ষিতে
আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারি। সেটা হলো যে জাতীয় স্বার্থ হলো জাতির সেই সমস্ত লক্ষ্য ও আকাঙ্ক্ষা যেগুলি পূরণ করার জন্য রাষ্ট্র সচেষ্ট থাকে। আমি আবার বলছি, জাতীয় স্বার্থ হলো জাতির সেই সমস্ত লক্ষ্য ও আকাঙ্ক্ষা যেগুলি পূরণ করার জন্য রাষ্ট্র সচেষ্ট থাকে। এই সমস্ত লক্ষ্য ও আকাঙ্ক্ষার মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় নিরাপত্তা, ভূখণ্ডগত অখণ্ডতা, জাতীয় মূল্যবোধ ও জীবনধারার সংরক্ষণ, জাতীয় উন্নয়ন ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ইত্যাদি। আমি আবার বলছি, জাতীয় স্বার্থ হলো জাতির সেই সমস্ত লক্ষ্য ও আকাঙ্ক্ষাগুলি যেগুলি পূরণ করার জন্য প্রতিটি রাষ্ট্রই কিন্তু সচেষ্ট থাকে। এই সমস্ত লক্ষ্য ও আকাঙ্ক্ষার মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় নিরাপত্তা, ভূখণ্ডগত অখণ্ডতা, জাতীয় মূল্যবোধ ও জীবনধারার সংরক্ষণ, জাতীয় উন্নয়ন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। অধ্যাপক ফ্রাঙ্কেল তার ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থে মন্তব্য করেছেন যে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করা দুঃসাধ্য। কোনো রাষ্ট্রের আশা আকাঙ্ক্ষাকে বর্ণনার ক্ষেত্রে অথবা তার বাস্তব নীতি ও কর্মসূচি প্রয়োগের ক্ষেত্রে অথবা কোনো বিষয়কে ব্যাখ্যার সাহায্যে যুক্তিনিষ্ঠ করে তোলার জন্য জাতীয় স্বার্থের ধারণা প্রয়োগ করা যায়। জাতীয় স্বার্থের ধারণার ব্যাখ্যা বহু উপাদানের সাথে নির্ভরশীল। এর মধ্যে আছে রাষ্ট্রের ক্ষমতা, তার সরকারি ব্যবস্থা, অন্য রাষ্ট্রের উপর সেই রাষ্ট্রের নির্ভরশীলতা, রাজনৈতিক মতাদর্শ, সামাজিক কাঠামো ইত্যাদি। এই কারণেই ফ্রাঙ্কেল মনে করেন যে সকল রাষ্ট্রের জাতীয় স্বার্থের ধারণাকে নির্দিষ্ট ছাঁচে ব্যাখ্যা করা সম্ভব নয়। এখন আমরা আলোচনা করব জাতীয় স্বার্থের যে শ্রেণী বিভাজন, সেই শ্রেণী বিভাজন সম্পর্কে। এ প্রসঙ্গে বলা যায়, টমাস রবিনসন উনি জাতীয় স্বার্থকে 6টি প্রধান ভাগে ভাগ করে আলোচনা করেছেন। নাম্বার 1, প্রথমত মুখ্য জাতীয় স্বার্থ অর্থাৎ প্রাইমারি ন্যাশনাল ইন্টারেস্ট। প্রত্যেক রাষ্ট্রের নিজস্ব কিছু প্রাকৃতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় বা সাংস্কৃতিক আইডেন্টিটি থাকে। এগুলি একত্রে মুখ্য জাতীয় স্বার্থ বলা হয়ে থাকে। তো প্রত্যেক রাষ্ট্র এগুলিকে যে কোনো মূল্যে সংরক্ষণ করতে সচেষ্ট থাকে, কোনো ব্যাপারে কোনো আপোষ কিন্তু চলে না। দ্বিতীয়ত গৌণ জাতীয় স্বার্থ বা সেকেন্ডারি ন্যাশনাল ইন্টারেস্ট। নাম্বার 2, again I am repeating, গৌণ জাতীয় স্বার্থ বা সেকেন্ডারি ন্যাশনাল ইন্টারেস্ট। গৌণ জাতীয় স্বার্থ মুখ্য জাতীয় স্বার্থের মতো গুরুত্বপূর্ণ না হলেও জাতির অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এগুলি অপরিহার্য। বিদেশে অবস্থানকারী নাগরিকদের সুরক্ষিত রাখা, কূটনৈতিক কাজে নিযুক্ত কর্মীদের কূটনৈতিক সুযোগ সুবিধা সুনিশ্চিত করা ইত্যাদি এই জাতীয় স্বার্থের অন্তর্ভুক্ত। তৃতীয়ত স্থায়ী জাতীয় স্বার্থ বা পার্মানেন্ট ন্যাশনাল ইন্টারেস্ট। প্রত্যেক রাষ্ট্রের কিছু অপরিবর্তনীয় দীর্ঘমেয়াদী অর্থাৎ কনস্ট্যান্ট অ্যান্ড লং টার্ম ইন্টারেস্ট থাকে। এগুলিকে বলা হয় স্থায়ী জাতীয় স্বার্থ। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে সমুদ্র পাড়ের উপনিবেশগুলির সুবিধার্থে তথা বাণিজ্যের স্বার্থে ব্রিটেন বিগত বেশ কিছু শতক ধরে সমুদ্রে অবাধ নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে সক্রিয় হয়েছে। তো এই ধরনের স্বার্থ সচরাচর পরিবর্তিত হয় না, আর হলেও তা অত্যন্ত ধীর গতিতে ঘটে থাকে। চতুর্থত ভ্যারিয়েবল ন্যাশনাল ইন্টারেস্ট বা পরিবর্তনীয় জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থের একটি বিশেষ রূপ হল পরিবর্তনীয় জাতীয় স্বার্থ।
তো পরিবর্তনীয় জাতীয় স্বার্থ বলতে সেই সব স্বার্থগুলিকে বোঝায় যেগুলি কোনো বিশেষ পরিস্থিতিতে একটি জাতির কল্যাণের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। সাধারণত এরূপ স্বার্থ নির্ধারিত হয় ভিন্নমুখী ব্যক্তিত্ব, জনমত, গোষ্ঠী স্বার্থ, দলীয় রাজনীতি, রাজনৈতিক ও নৈতিক লোকাচার প্রভৃতির দ্বারা। পঞ্চমত, সাধারণ জাতীয় স্বার্থ বা জেনারেল ন্যাশনাল ইন্টারেস্ট। সাধারণ জাতীয় স্বার্থ বলতে সেই সব ইতিবাচক শর্তকে বোঝায় যেগুলি বহু সংখ্যক জাতির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়, অর্থাৎ অনেকগুলো জাতির ক্ষেত্রে বা অনেকগুলো রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু যেগুলো মোটামুটিভাবে প্রযোজ্য হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বিশ্ব শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে অথবা দূষণমুক্ত পৃথিবী গড়ার ক্ষেত্রে পৃথিবীর প্রায় সকল জাতির স্বার্থ জড়িয়ে থাকে। অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক প্রভৃতি ক্ষেত্রে সাধারণ জাতীয় স্বার্থ প্রযুক্ত হতে পারে। উদাহরণ হিসাবে আমরা ইউরোপীয় মহাদেশে ক্ষমতার ভারসাম্য, যেটাকে আমরা ব্যালেন্স অফ পাওয়ার বলছি, সেটা বজায় রাখার ব্যাপারে ব্রিটেনের তৎপরতাকে কিন্তু তার সাধারণ জাতীয় স্বার্থ হিসাবে চিহ্নিত করা যায়। ষষ্ঠত, সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ, সাম স্পেসিফিক ন্যাশনাল ইন্টারেস্ট। সময় ও স্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় স্বার্থের যুক্তিসঙ্গত সম্প্রসারণকে সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ হিসাবে আখ্যা দেওয়া হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে ইউরোপে ক্ষমতার ভারসাম্য রক্ষা যদি ব্রিটেনের সাধারণ জাতীয় স্বার্থ হয়, তাহলে এই উদ্দেশ্যে ইউরোপের নিম্নবর্তী দেশগুলির স্বাধীনতা বজায় রাখার ব্যাপারে ব্রিটেনের উদ্যোগকে তার সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ হিসাবে চিহ্নিত আমরা করতে পারি। এছাড়াও কিছু অতিরিক্ত জাতীয় স্বার্থ যেগুলো অধ্যাপক রবিনসন আরও উল্লেখ করেছেন, সেগুলোকে তিনি অতিরিক্ত 3 প্রকারের জাতীয় স্বার্থ হিসাবে চিহ্নিত করেছেন। প্রথমত, অভিন্ন স্বার্থ অর্থাৎ আইডেন্টিক্যাল ইন্টারেস্ট। অভিন্ন স্বার্থ হলো সেই স্বার্থ যা পূরণের জন্য 2 বা ততোধিক রাষ্ট্র সমবেতভাবে সচেষ্ট থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের অভিন্ন স্বার্থ হলো ইউরোপে কোনো একক শক্তির প্রভাব মুক্ত রাখা, অর্থাৎ গোটা ইউরোপকে অন্য কোনো শক্তি যাতে করায়ত্ত করতে না পারে সেই ব্যাপারে তারা দুজনে অর্থাৎ ব্রিটেন এবং আমেরিকা তারা কিন্তু সবসময় সচেষ্ট থাকে। এটা হলো তাদের অভিন্ন স্বার্থ। দ্বিতীয়ত, পরিপূরক স্বার্থ অর্থাৎ কমপ্লিমেন্টারি ইন্টারেস্ট। পরিপূরক স্বার্থ বলতে সেই স্বার্থকে বোঝায় যার দ্বারা 2 বা ততোধিক রাষ্ট্র বিশেষ বিশেষ ক্ষেত্রে লাভবান হতে পারে। উদাহরণ হিসাবে বলতে পারি যে আটলান্টিক মহাসাগরের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার স্বার্থে ব্রিটেন একসময় স্পেনের বিরুদ্ধে পর্তুগালের স্বাধীনতার ব্যাপারে আগ্রহী ছিল। তো সেরকমভাবে স্পেনের বিরুদ্ধে প্রতিরক্ষা ক্ষেত্রে তার প্রতিরক্ষাকে সুরক্ষিত করার স্বার্থে পর্তুগালও ব্রিটেনের সামুদ্রিক আধিপত্যকে কিন্তু সমর্থন করেছিল। অ্যান্ড 3 নম্বরে যেটা উনি বলেছেন পরস্পর বিরোধী স্বার্থ অর্থাৎ কনফ্লিক্টিং ইন্টারেস্ট। অভিন্ন বা পরিপূরক স্বার্থের মধ্যে পড়ে না এমন স্বার্থগুলিকে পরস্পর বিরোধী স্বার্থ হিসেবে উনি চিহ্নিত করেছেন। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের স্বার্থকে পরস্পর বিরোধী স্বার্থের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বলা যেতে পারে। তবে সময় ও ঘটনার পরিবর্তনের ফলে পরস্পর বিরোধী স্বার্থ অভিন্ন স্বার্থ বা পরিপূরক স্বার্থে পরিণত হতে পারে। উল্টোভাবে অভিন্ন বা পরিপূরক স্বার্থও কিন্তু পরস্পর বিরোধী স্বার্থে রূপান্তরিত হতে পারে। এখন আমরা আলোচনা করব জাতীয় স্বার্থ সংরক্ষণের যে পদ্ধতি বা উপায়গুলি। তোমরা এটা খুব ভালোভাবে করবে, কেননা অনেকবারই কিন্তু এই প্রশ্নটা আসে যে হোয়াট আর দ্য মেথডস অর মেজার্স অফ প্রোটেক্টিং ন্যাশনাল ইন্টারেস্ট,
জাতীয় স্বার্থ সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি কি? তো জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতি সাধারণভাবে অনুসৃত হতে দেখা যায় সেগুলোকে আমরা এইভাবে আলোচনা করতে পারি। নাম্বার 1, বল প্রয়োগ। জাতীয় স্বার্থের ক্ষেত্রে বল প্রয়োগ একটি অতি প্রচলিত পদ্ধতি। যুদ্ধ, পররাষ্ট্র গ্রাস, বলপূর্বক অন্য দেশের সম্পদ গ্রহণ, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ইত্যাদি এই পদ্ধতির অন্তর্গত। যুদ্ধ, বহিরাক্রমণ, লুটোতরাজ, অভ্যন্তরীণ হস্তক্ষেপ ইত্যাদির মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষার দৃষ্টান্ত ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে। আমরা বলতে পারি এগুলি বাদ দিয়েও কিন্তু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা একটা রাষ্ট্রের সাথে, অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা, বয়কট করা, অবরোধ করা ইত্যাদি বল প্রয়োগমূলক পদ্ধতির মধ্যেও পড়ে, যদিও এগুলি কিন্তু কিছুটা অহিংস চরিত্রের। দ্বিতীয়ত, জোট গঠন বা অ্যালায়েন্সেস। জোট ও বিরুদ্ধ জোট গঠন কিন্তু জাতীয় স্বার্থ রক্ষার একটা প্রচলিত এবং অতি প্রচলিত বা অতি প্রাচীন পদ্ধতি। 1882 সালে জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি ট্রিপল অ্যালায়েন্সের নামক একটা মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়। তার উত্তরে রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেন ক্রমে নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব মিটিয়ে একটা ট্রিপল এন্টিটি নামক পাল্টা জোট গঠন করে। তো এই যে জোট গঠন কখনো একগুচ্ছ স্বার্থকে কেন্দ্র করে, আবার কখনো কখনো একটিমাত্র বিশেষ স্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠে। জোট আক্রমণাত্মক হতে পারে, অ্যাগ্রেসিভও হতে পারে, আবার বিশুদ্ধ আত্মরক্ষার তাগিদে আত্মরক্ষামূলকও কিন্তু হতে পারে। তো প্রথমটিতে যুদ্ধের সম্ভাবনা থাকে, আর দ্বিতীয়টিতে সাধারণত যুদ্ধের সম্ভাবনা থাকে না। তফাৎটা কিন্তু এটুকুই। তৃতীয়ত, কূটনীতি বা ডিপ্লোমেসি। জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কূটনীতি বা ডিপ্লোমেসির একটা বিরাট বড় ভূমিকা আছে। কূটনীতির প্রধান কাজই হলো নিজ দেশের বাস্তব ও সম্ভাব্য ক্ষমতার পরিপ্রেক্ষিতে জাতীয় লক্ষ্য স্থির করা। কাজটি খুব সহজ কিন্তু নয়। কোথাও কোনো ভুল হলে দেশের স্বার্থ রক্ষার পরিবর্তে স্বার্থহানির আশঙ্কাটাই কিন্তু বেশি থাকে। নিজের দেশের ক্ষমতা অতিরঞ্জিত করে অন্য দেশের ক্ষমতাটাকে খাটো করে দেখার জন্যই আমরা দেখেছিলাম যে সেই নাৎসি জার্মানি বা নাজি জার্মানি 1945 সালে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় এবং নিজের পতন কিন্তু ওই সময়তেই জার্মানি ডেকে এনেছিল। চতুর্থত, প্রচার কার্য বা প্রোপাগান্ডা। জাতীয় স্বার্থ রক্ষার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো প্রোপাগান্ডা বা প্রচার কার্য। প্রচার কার্যের মাধ্যমে এক দেশ অন্য দেশের জনসাধারণের আনুকূল্য অর্জনের চেষ্টা করে অথবা সম্ভাব্য বিরোধিতার মাত্রা হ্রাস করার চেষ্টা করে। অতি প্রাচীন কাল থেকে এই পদ্ধতি অনুসৃত হলেও বর্তমানে প্রযুক্তি ও যোগাযোগ বিজ্ঞানের অভাবনীয় উন্নতির পরিপ্রেক্ষিতে প্রচার কার্যের কার্যকারিতা আগের তুলনায় অনেকখানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। পঞ্চমত, আমরা বলতে পারি অর্থনৈতিক সাহায্য দান এবং ঋণ দান। একটি দেশের জাতীয় স্বার্থ সম্প্রসারণের ক্ষেত্রে অর্থনৈতিক সাহায্য ও ঋণ দান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থনৈতিক সাহায্য ও ঋণ দানের মাধ্যমে বিশ্বের ধনী দেশগুলি গরিব অনুন্নত দেশগুলিকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। অর্থনৈতিক সাহায্য ও ঋণ দান হাতিয়ার করে ধনী দেশগুলি গরিব দেশগুলির উপর তাদের নির্ভরশীল করে তোলে এবং নিজেদের জাতীয় স্বার্থের কিন্তু তারা সম্প্রসারণ ঘটায়। তাই সমস্ত দিক থেকে আমরা বলতে পারি যে জাতীয় স্বার্থ রক্ষার এই যে পদ্ধতিগুলি, এই পদ্ধতিগুলির মধ্যে কোনটি কতখানি কার্যকরী হবে তা কিন্তু নির্ভর করে সমকালীন পরিস্থিতির উপর। অর্থাৎ কোনো সময় কার্যকারী হতে পারে, আবার কোনো একটা বিষয় কোনো সময় কার্যকরী নাও হতে পারে। পরিস্থিতি অনুযায়ী কোনো রাষ্ট্র কোনো এক বা একাধিক পদ্ধতি অনুসরণ করতে পারে তার নিজস্ব জাতীয় স্বার্থ সিদ্ধি করার জন্য। তবে দেশ
তবে সব দেশ পদ্ধতিগুলিকে সমানভাবে কিন্তু কাজে লাগাতে পারে না। বিশ্বের উন্নত দেশগুলি তাদের অর্থনৈতিক, সামরিক ও অন্যান্য ক্ষমতার জোরে পদ্ধতিগুলিকে যেভাবে নিজেদের স্বার্থে সম্প্রসারণে ব্যবহার করতে পারে, অনুন্নত তৃতীয় বিশ্বের অর্থাৎ এশিয়া, আফ্রিকা বা লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত গরিব দেশগুলোর পক্ষে কিন্তু সেভাবে তা সম্ভব হয় না। অনেক সমালোচক অবশ্য বলেন যে কখনো কখনো রাষ্ট্রনায়করা তাদের ব্যক্তিগত ইচ্ছা এবং কার্যকলাপকে জাতীয় স্বার্থের নামে চালানোর কিন্তু চেষ্টা করেন। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি নেপোলিয়ন, হিটলার, মুসোলিনি প্রমুখ রাষ্ট্র নেতাগণ জাতীয় স্বার্থের নামে নিজেদের ব্যক্তিগত সাম্রাজ্য লিপ্সাকে কিন্তু চরিতার্থ করতে চেয়েছেন। মুখে উচ্চ আদর্শের কথা বলে ঔপনিবেশিক শক্তিগুলি বিশ্বব্যাপী উপনিবেশ গড়ে তুলেছে জাতীয় স্বার্থের খাতিরে। তাও জাতীয় স্বার্থের ধারণাকে সমালোচনা করা হলেও পররাষ্ট্রনীতি তথা আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে এখনো পর্যন্ত কিন্তু জাতীয় স্বার্থের কোনো বিকল্প নেই। প্রতিটি রাষ্ট্রই আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে তার জাতীয় লক্ষ্য এবং স্বার্থের পরিপ্রেক্ষিতে। কোনো রাষ্ট্রনেতা যদি তার নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্য দেশের স্বার্থে কাজ করেন তাহলে তাকে দেশদ্রোহী বলা হয়, সেটা আমরা জানি। কোনো দেশ তার জাতীয় স্বার্থকে কিভাবে চরিতার্থ করবে তা নির্ভর করে সমসাময়িক কালের আন্তর্জাতিক পরিস্থিতির উপর। কমিউনিস্ট মতাদর্শে আস্থাশীল থাকার জন্য গণপ্রজাতন্ত্রী চীনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দিকে আমরা দেখেছিলাম আক্রমণাত্মক নীতি গ্রহণ করে। পরে 60-এর দশকে চীন সোভিয়েত বিরোধ শুরু হলে সমাজতান্ত্রিক শিবিরকে দুর্বল করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের প্রতি আবার বন্ধুত্বের হাত কিন্তু প্রসারিত করেছিল। ফ্রান্স, গ্রেট ব্রিটেন, জার্মানি প্রভৃতি ইউরোপীয় দেশগুলি মার্কিন আধিপত্যবাদকে স্বীকৃতি দিয়ে চলেছে জাতীয় স্বার্থের কথা ভেবেই। আজকের দিনে তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিও কিন্তু এই জাতীয় স্বার্থের ধারণা থেকে মুক্ত নয়। তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষতার নীতি গ্রহণ করেছিল নিজেদের জাতীয় স্বার্থের কথা ভেবেই কিন্তু। নিরস্ত্রীকরণ, আণবিক মারণাস্ত্রের প্রসার রোধে উদ্যোগ গ্রহণ, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন প্রভৃতি বিষয়গুলিও জাতীয় স্বার্থের ধারণার দ্বারা ভীষণভাবে প্রভাবিত। তাই বৃহৎ ক্ষুদ্র প্রতিটি রাষ্ট্রই জানে আজকের দিনে দেশে দেশে আণবিক যুদ্ধ শুরু হলে তার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে। তাই আমরা সবশেষে বলতে পারি যে জাতীয় স্বার্থের প্রকৃতি সম্পর্কে অনেক অস্পষ্টতা থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক আচার আচরণ বর্ণনা করা, ব্যাখ্যা করা এবং ওই বিষয়ে ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে জাতীয় স্বার্থের এখনো মুখ্য ধারণা হিসাবেই কিন্তু কাজ করে, একথা কিন্তু সন্দেহ করার কোনো অবকাশ নেই। প্রকৃতপক্ষে পৃথিবীতে জাতীয় রাষ্ট্র ব্যবস্থা যতদিন প্রচলিত থাকবে ততদিন জাতীয় স্বার্থের ধারণাকে কোনোভাবেই বর্জন করা সম্ভব হবে না। আমি আবার বলছি যে জাতীয় স্বার্থের প্রকৃতি সম্পর্কে অনেক অস্পষ্টতা থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক যে আচার আচরণ বর্ণনা করা, সেগুলিকে ব্যাখ্যা করা এবং এই বিষয়ে ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে জাতীয় স্বার্থের ধারণা এখনো মুখ্য ধারণা হিসাবেই কাজ করে, এতে কোনো সন্দেহ নেই। যদি কখনো বিশ্বের সমস্ত দেশ মিলে একটি বিশ্ব রাষ্ট্র বা ওয়ার্ল্ড স্টেট গড়ে ওঠে বা গড়ে তোলে, তখনই কেবল জাতীয় স্বার্থের ধারণাকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়া সম্ভব হবে। অদূর ভবিষ্যতে সেরকম সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। তাই আজও কিন্তু আন্তর্জাতিক রাজনীতির আঙিনায় এই জাতীয় স্বার্থের গুরুত্ব এখনো কিন্তু অপরিহার্য। আজ এই পর্যন্তই থাক। ধন্যবাদ।